আসসালামু আলাইকুম, ওয়েলকামিং ইউ টু editubd.com। আমি ডক্টর ফাহাদ। আজকে কেমিস্ট্রির চিটাং বোর্ড 2016 এর কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করব। তোমাদের কাছে যদি টেস্ট পেপারটা থেকে থাকে তোমরা একটু ওপেন করে এই ব্যাপারটা বা এইখানে যে 6টা সৃজনশীল আসছে, এই 6টা সৃজনশীলের যে কন্টেন্ট, এই কন্টেন্টগুলোর সাথে আরও যে সকল রিলেটেড টপিক আছে সেটা নিয়ে একটু আলোচনার চেষ্টা করব। তোমাদের সামনে টেস্ট পেপার থাকলে তোমরা দেখে নিতে পারো যে প্রথম থেকে শেষ পর্যন্ত 6টা যে সৃজনশীল আসছে চিটাং বোর্ডে। আমি কেন প্রত্যেকটা বোর্ডের উপর আলোচনা করার চেষ্টা করছি, কারণ বোর্ডগুলো সলভ করলে তোমাদের মধ্যে এই পরিমাণ আত্মবিশ্বাস হবে যে ইউজুয়ালি বিভিন্ন বোর্ডগুলোতে, চিটাং বোর্ড, যশোর বোর্ড, রাজশাহী বোর্ড বা ঢাকা বোর্ড, তোমরা যারা ঢাকা বোর্ডের বা তোমরা যারা রাজশাহী বোর্ডের বা যেখান থেকে যে বোর্ড থেকে ভিডিওগুলো দেখছো, তোমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকটা সালের বোর্ডের কোয়েশ্চেনগুলোকে একটু প্র্যাকটিস করা। কারণ এইভাবে এই আঙ্গিকে বা এই ধরনের যে কোয়েশ্চেনগুলো আসে, এগুলো যখন তোমার পরীক্ষায় আসবে, তুমি যখন ইন্টারনালি ফিল করবা যে এই কোয়েশ্চেনটা যদি আমার পরীক্ষায় আসতো আমি কীভাবে অ্যান্সার করতাম। এই জন্য কিন্তু টেস্ট পেপারের সলিউশনটা তোমাদের সামনে আনা হয়েছে বা আনা হয়, এবং স্টুডেন্টরা এই জন্য টেস্ট পেপারটা করে। চিটাং বোর্ড 2016-এর প্রশ্নটা যদি তোমাদের সামনে থেকে থাকে, তোমরা একটু দেখো যে সৃজনশীল 1 যেটা, সেখানে ওরা দুইটা মৌলকে দিয়েছে। একটা হচ্ছে সৃজনশীল 1, একটা হচ্ছে যে A which is 29, আর একটা হচ্ছে B which is 16। এখন এই ধরনের কোয়েশ্চেন দিয়ে ওরা বলেছে যে A এবং B প্রতীকী অর্থে প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়। এই কথাটার মানে হচ্ছে এখানে A আর B বলতে এই দুইটার শব্দের বা এই দুইটা অ্যালফাবেটের কোনো মিনিং এখানে না। এখানে B মানে কিন্তু বোরন না। A and B এটা ডিপেন্ড করবে যে এটার যে পারমাণবিক সংখ্যাটা দেওয়া আছে, এটা কত দেওয়া আছে তার উপরে ডিপেন্ড করবে। এখানে যে 29 আছে, এই 29 যে কপার, এটা কিন্তু তোমরা জানো, কারণ তোমাদের পর্যায় সারণীতে তোমরা অনেকেই অ্যাটলিস্ট অনেক 118টা পর্যন্ত মুখস্থ পারে। এরকম অনেক স্টুডেন্টকে আমি পার্সোনালি চিনি যারা পুরো পর্যায় সারণীটাকে মুখস্থ করেছে। এইটা দরকার নাই, কিন্তু এটা যদি করতে পারে কেউ, ইটস ম্যাটার অফ ক্রেডিট। এই 118টা মৌলকে সিরিয়াল অনুযায়ী মুখস্থ করতে পারা বা মুখস্থ রাখাটা, ইটস ম্যাটার অফ গুড থিং। আর তোমরা প্রথম 30টা মৌলকে একটু ভালো মতো জানার চেষ্টা করবে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এই যে জিঙ্ক পর্যন্ত, এটা হচ্ছে 30 নাম্বার এলিমেন্টস, আর হাইড্রোজেন হচ্ছে 1 নাম্বার এলিমেন্টস। এর মাঝখানে যে 30টা মৌল আছে, এই 30টা মৌলকে অ্যাটলিস্ট মুখস্থ করা উচিত এসএসসি লেভেলে, এবং অ্যাটলিস্ট 30টা এবং এর থেকে বেশি পারাটা ভালো। সো সেক্ষেত্রে আমরা জানবো যে 29 নম্বরটা হচ্ছে কপার। সো উই ক্যান ইমাজিন দ্যাট দিস ইজ কপার অ্যান্ড দিস ইজ সালফার, বিকজ S16 হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার। সো সালফার হচ্ছে 16। সো এই 16 এবং হচ্ছে কপার, এই দুইটা মৌলকে দেওয়া আছে, উই ক্যান আইডেন্টিফাই। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে নিঃসরণ কাকে বলে। কেমিস্ট্রির 2nd চ্যাপ্টারটা তোমরা পড়ে থাকলে ওইখানে ব্যাপন এবং নিঃসরণ নিয়ে কথা বলা হয়েছে। ব্যাপন হচ্ছে ডিফিউশন, নিঃসরণ হচ্ছে ইফিউশন। সংজ্ঞাটা হচ্ছে সরু ছিদ্রপথে বা কোনো সরু ছিদ্রপথে উচ্চ চাপে গ্যাসীয় অণুর ছড়িয়ে পড়া, এই যে এটা হচ্ছে নিঃসরণ। এখন ছড়িয়ে যখন পড়বে, একটা স্প্রে করলে যখন এটা ছড়িয়ে পড়বে, তখন এটা যখন চারপাশে ছড়িয়ে যাবে, এটা হচ্ছে ব্যাপনের একটা অন্তর্ভুক্ত বা ব্যাপন সংক্রান্ত একটা বিষয়। কিন্তু তার আগে যেটা হতে হয়েছে সেটা হচ্ছে নিঃসরণ। সো নিঃসরণ হচ্ছে সরু ছিদ্রপথে গ্যাসীয় অণুর উচ্চ চাপীয় অঞ্চল থেকে নিম্নচাপীয় অঞ্চলে ছড়িয়ে পড়া। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ওরা দুইটা পরমাণু দিয়েছে, একটা হচ্ছে 1,1 হাইড্রোজেন, আর একটা হচ্ছে 2,1 হাইড্রোজেন। এখন এই যে 1,1 হাইড্রোজেন আর 2,1 হাইড্রোজেন দুইটা দেওয়া আছে, এদেরকে বলা হয়েছে যে এদের ভর সংখ্যার ভিন্নতার কারণ ব্যাখ্যা করার জন্য। ফাইন, আমরা জানি যে একটা মৌলকে এরকমভাবে প্রেজেন্ট করলে তার নিচে যেটা থাকবে এটা হচ্ছে প্রোটন সংখ্যা।
আর উপরে এইখানে এটা হচ্ছে ভর সংখ্যা। ওকে, সো এই দুইটা জিনিস আমরা জানি, কারণ এটা তোমরাও জানো, যেটা পায়ের নিচে থাকে বা নিচের দিকে থাকে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা, আর যেটা উপরে থাকে এটা হচ্ছে ভর সংখ্যা। সো এটা যে ভর সংখ্যা, এটার আরেক নাম হচ্ছে নিউক্লিয়ান সংখ্যা। ভর সংখ্যা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যা। সো এই ভর সংখ্যাটা হচ্ছে প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যা, আর এটা হচ্ছে টোটাল প্রোটন সংখ্যা। এখন একটা পরমাণুতে যতটা প্রোটন থাকে ততটাই কি নিউট্রন থাকে? সবসময়ের জন্য না, বাট নিস্তরিত অবস্থায় অথবা নিউট্রাল অবস্থায় একটা পরমাণুতে যতটা প্রোটন থাকবে ঠিক ততটা ইলেকট্রন থাকে, বিকজ পরমাণু হচ্ছে সামগ্রিকভাবে আধান নিরপেক্ষ। সো ইন দ্যাট কেস ইউ শুড রিমেম্বার যে এটা হচ্ছে ভর সংখ্যা, হুইচ মিনস দ্য সামেশন অফ প্রোটন অ্যান্ড নিউট্রন, অ্যান্ড দিস ইজ অনলি দ্য প্রোটন নাম্বার। সো এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এটার মানে হচ্ছে এখানে প্রোটন আর নিউট্রনের সংখ্যা হচ্ছে 1 + 1, এখানে প্রোটন আর নিউট্রনের সংখ্যা হচ্ছে 1 + 0 = 1। সো ইট মিনস এদের দুইজনের ভর সংখ্যা আলাদা, এই জন্য কারণ এই পরমাণুটার নাম হচ্ছে প্রোটিয়াম। তোমাদের বইয়ে আইসোটোপের যে ব্যবহার দেওয়া আছে সেখানে তোমরা জানো হাইড্রোজেনের এরকম আইসোটোপ আছে 7টা, আর 3টার নাম দেওয়া আছে বইয়ের মধ্যে। এটা হচ্ছে প্রোটিয়াম, এটা হচ্ছে ডিউটেরিয়াম, আরেকটা আছে যেটার ভর সংখ্যা 3, সেটা হচ্ছে ট্রিটিয়াম। সো এই দুইটা পরমাণু হচ্ছে পরস্পরের আইসোটোপ, এবং এইটার ভর সংখ্যা 1 বিকজ এখানে প্রোটন সংখ্যা 1 কিন্তু নিউট্রন সংখ্যা 0, এখানে হচ্ছে প্রোটন সংখ্যা 1 এবং নিউট্রন সংখ্যাও 1। সো ইন দ্যাট কেস এই দুইটার ভর সংখ্যা আলাদা। পরের যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে উদ্দীপকের বি মৌলটির 5 গ্রামে পরমাণুর সংখ্যা নির্ণয় করো। দ্যাটস অ্যানাদার ইজি কোয়েশ্চেন। তোমরা অবশ্যই জানো যে বি পরমাণুটা হচ্ছে সালফার। সো আই ক্যান আইডেন্টিফাই যে দিস ইজ সালফার, এবং যে কোনো পরমাণুর এক মোলে একটা নির্দিষ্ট সংখ্যক অণু, পরমাণু, আয়ন বা ইলেকট্রন থাকে। এই 4টা অল্টারনেটিভস মনে রাখতে হবে: অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন। এখন এই 4টা শব্দের মধ্যে ডিফারেন্সটা কোথায়? শব্দটা যদি এরকম হয়, অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন, এটার মধ্যে যদি ডিফারেন্সটাকে বুঝতে হয় দেন ইউ শুড রিমেম্বার যে অণু, পরমাণু, আয়ন এবং ইলেকট্রনের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যার একটা রিলেশন আছে, এবং এই সংখ্যাটা হচ্ছে 6.02 × 10⁻23। ইউ নো ইট, দিস ইজ আ ফিক্সড নাম্বার, এবং এটা প্রত্যেকটা পরমাণু বা গ্যাসীয় পদার্থের 1 মোলের মধ্যে থাকে। তো সালফারের 1 মোল হচ্ছে 16 গ্রাম। 16, সুতরাং 16 গ্রামের মধ্যে যদি অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা, এটা যেহেতু একটা পরমাণু, সুতরাং 16 গ্রাম সালফারে পরমাণুর সংখ্যা হবে 6.02 × 10⁻23। এটা যদি হয় তাহলে 1 গ্রামে কত? 1 গ্রামে ছোট্ট ঐকিক নিয়ম 6.02 × 10⁻23 / 16, এবং 5 গ্রামে হচ্ছে 6.02 × 10⁻23 × 5 / 16। সো এইরকম করে এইভাবে অঙ্কটাকে আমরা করব। সো এটার অ্যান্সার হচ্ছে 9.4 × 10⁻23। 9.4 × 10⁻23টি পরমাণু আছে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাদেরকে এর আগে আমি যখন চ্যাপ্টার 6-এর 6ষ্ঠ অধ্যায়ের মোলের ধারণা এবং রাসায়নিক সমীকরণ শীর্ষক যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, এবং এই অধ্যায়টার গাণিতিক সমস্যা নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম, এবং এই চ্যাপ্টারে অনেক বেসিক কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে মোলারিটি নিয়ে, মোলার দ্রবণের ক্ষেত্রে দ্রবীভূত পদার্থের ভর নিয়ে, এবং অবশ্যই তোমাদের এখানে এই মোল সংখ্যক একটা ব্যাপার নিয়ে বিস্তারিত আমি একটা আলাপ করেছিলাম। সেখানে আমি চেষ্টা করেছিলাম যে এসএসসি লেভেলে
আরও কত ক্রিটিক্যাল কোয়েশ্চেন আসতে পারে, কারণ তোমরা যখন ইন্টারমিডিয়েটে যাবে, এসএসসির স্টুডেন্টদেরকে বলছি, যারা ইন্টারমিডিয়েটে তোমরা যখন যাবে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে এই মোলের উপরে আরও অনেক ক্রিটিক্যাল স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা করবে, সেখানে গিয়ে আরও একটু হায়ার লেভেলের এইটার প্রয়োগটা শিখবে। বাট এসএসসি লেভেলে তোমাদের যতটুকু জানা উচিত সেই আঙ্গিকে আমি ওই ভিডিওতে কথা বলেছিলাম যে গাণিতিক সমস্যার সমাধান কিভাবে করা যায়। তোমরা যারা প্র্যাকটিস করছো তাদের জন্য বলছি যে তোমরা একটু ক্রিটিক্যাল অঙ্কগুলাকে করবা। এই অঙ্কগুলা অ্যাকচুয়ালি সহজ, কম্পারেটিভলি সহজ। কারণ এরকম যদি প্রশ্ন করতো যে সালফিউরিক অ্যাসিডের 55 গ্রামের মধ্যে কতটি পরমাণু আছে, বা পটাশিয়াম ডাইক্রোমেটের 50 গ্রামের মধ্যে 50 গ্রামের মধ্যে কতগুলো পরমাণু আছে, সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হতো? যদি সালফিউরিক অ্যাসিডের কথা বলতো, H2SO4 বা K2Cr2O7, আমি এটা রিলেটেড কথা বলছি বিকজ দিজ আর ভেরি ইজি, ইজন্ট ইট? বাট এখানে যদি আসতো কথাটা, বা একটু যদি জটিল কোনো যৌগ নিয়ে কথা বলতো, একটু বড় যৌগ নিয়ে, সেক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98, এটাকে তোমরা পারবে। এই 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড হচ্ছে 1 মোল। সুতরাং এইটার 1 মোলের মধ্যে যতটা সালফিউরিক অ্যাসিডের অণু থাকবে, এইটারও 1 মোলের মধ্যে ততটাই পটাশিয়াম ডাইক্রোমেটের অণু থাকবে। এখন এইটার যদি 1 মোলের মধ্যে 6.02 × 10⁻23টি অণু থাকে, এইটার মধ্যে ঠিক একই সংখ্যক অণু থাকবে, কিন্তু পরমাণুর সংখ্যা আলাদা হবে। কারণ এইটার হচ্ছে যে এই একটা অণুতে পরমাণু আছে হাইড্রোজেন 2টা, সালফার 1টা, অক্সিজেন 4টা, দ্যাট মিনস 7। সালফিউরিক অ্যাসিডের একটা অণুতে 7টা পরমাণু আছে, আর পটাশিয়াম ডাইক্রোমেটের একটা অণুতে 11টা পরমাণু আছে। কারণ পটাশিয়াম হচ্ছে 2টা, ক্রোমিয়াম 2টা, অক্সিজেন 7টা, দ্যাট ইজ 11। সো 6.02 × 10⁻23টি যদি অণু থাকে, সাথে 7 বা 11 গুণ করে আমাদেরকে পরমাণুর সংখ্যা বের করতে হবে। So you should remember, or you should be very appropriate in terms of to find out the number of atoms. যদি পরমাণুর সংখ্যা চায়, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে এই নাম্বারটাকে একটু বের করতে হবে, যে কয়টা পরমাণু আছে সেটা গুণ করে এটা বের করতে হবে। সো দ্যাট ইজ দ্য ক্রিটিক্যাল থিং এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে। এছাড়াও তোমরা শুধুমাত্র এই অঙ্কগুলোর ক্ষেত্রে আণবিক ভরটাকে হিসাব করবা। আণবিক ভরকে হিসাব করলেই তোমাদের সেটার 1 মোলের মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক অণু থাকবে, ওইটাকে কাজে লাগায় এই ঐকিক নিয়মে অঙ্কটা করে ফেলবা। মানে এই জাতীয় অঙ্কগুলো করা যায়। সো এই হচ্ছে এটার ব্যাখ্যা। যদি কোয়েশ্চেনটা চট্টগ্রাম 2016 যে প্রশ্নটা আছে, সেখানে তোমরা যদি একটু খেয়াল করো যে 5 গ্রামের এতটি পরমাণু থাকবে। এখন সালফারের ক্ষেত্রে শুধু পরমাণু দিয়ে রেখেছে, এখানে অণুর কোনো ব্যাপার নাই। সুতরাং পরমাণুর ক্ষেত্রে আমরা 6.02 × 10⁻23টি ধরেই করব। 1 নম্বর সৃজনশীলের যে পরের প্রশ্ন, 4 নম্বর যে প্রশ্নটা যেটা করেছে, এ মৌলটার ইলেকট্রন বিন্যাস ও বি মৌলের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, এটা ব্যতিক্রম ব্যাখ্যা করতে হবে। এখন এইটার যে ইলেকট্রন বিন্যাস, এটা অবশ্যই ব্যতিক্রম হবে, বিকজ এটা হচ্ছে পরমাণু হচ্ছে 29টা আর এটার পরমাণু হচ্ছে 16টা। এই দুইটার যেহেতু পারমাণবিক সংখ্যা ভিন্ন, সুতরাং এদের ইলেকট্রন বিন্যাস এক হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমরা কিভাবে লিখব পরীক্ষায়, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আমাদের অবশ্যই এটার পারমাণবিক বা ইলেকট্রন বিন্যাসটা লিখতে হবে। সো ইন টার্মস অফ এ, দ্যাট ইজ কপার 29 এর ক্ষেত্রে হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s। আমি কেন লিখি না লাস্টে, কারণ এই কপারের ক্ষেত্রে একটু পরিবর্তন আছে। শুধু কপারের ক্ষেত্রেই না, ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে পরিবর্তনটা হচ্ছে 4s অরবিটালে ইলেকট্রন আগে যায়, 3d অরবিটালে ইলেকট্রন পরে আসে, বিকজ 4s অরবিটালের স্তরের যে শক্তি তার চেয়ে 3d অরবিটালের শক্তিটা বেশি। এই জন্য 4s অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, বিকজ 4s অরবিটালের এনার্জি কম। এই সূত্রানুসারে যে ইলেকট্রন প্রথমে কম শক্তি সম্পন্ন স্তরে প্রবেশ করে,
সো আমি এখন 4s অরবিটালে 2 দিয়ে দিব, বিকজ s অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2। সো আমি যদি এখানে 2 দিয়ে দিই, এখানে আছে 29টা, 2 দিয়ে 4, 6 4 10, 2 12, 6 18, আমাকে আর দিতে পারবো আমি 11টা। সো 11টা দিলে এখানে 2 দিয়ে আমি এখানে 9 দিতে হবে, কিন্তু এই ইলেকট্রন বিন্যাসটা রাইট না, এটা রাইট না, বিকজ ডি অরবিটালটাকে অর্ধপূর্ণ করে 4s অরবিটালটাকে ফিল আপ করলে এই ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল হয় না। সেক্ষেত্রে কি করতে হবে, এটার ব্যাখ্যা আমি আগেও দিয়েছি, যে এখানে 9-এর জায়গায় কি হবে 10 হবে, আর এখানে 2 এর জায়গায় কি হবে 1 হবে। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ইলেকট্রন কনফিগারেশন অফ কপার। সো এটা তোমরা একটু মনে রাখবা, 3d10 এবং হচ্ছে 4s1 and 16s is sulfur, it's about 16. It will be 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 2 4 12 আর হচ্ছে 4 16। সো এটা হচ্ছে 3p4 হবে। সো আলটিমেটলি এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এবং এখানে তোমাদের একটা জিনিস মনে রাখা দরকার, যে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করা যায়। সো প্লিজ ডু রিমেম্বার যে এখানে যেহেতু ডি অরবিটাল আছে এবং সেটা পূর্ণ আছে, এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, কাইন্ডলি এই জিনিসটা তোমরা অবশ্যই মনে রাখবা যে ডি অরবিটাল পূর্ণ হয়ে আছে। সো ডি অরবিটাল পূর্ণ থাকলে যদি পরবর্তী এস অরবিটাল ফিল আপ হয়, তোমরা খেয়াল করে পর্যায় সারণী মানে কেমিস্ট্রি বইয়ের একদম পিছনে যে পর্যায় সারণীটা দেওয়া আছে, যে টেবিলটা দেওয়া আছে, সেখানে দেখবা যে এটা হচ্ছে 4র্থ পর্যায়ে অবস্থিত কপার, এবং এটা হচ্ছে 1b গ্রুপ অথবা 11 নম্বর গ্রুপে আছে। আর সালফারের ক্ষেত্রে ইজ টু ইজি, বিকজ এটা 3 হচ্ছে সর্বোচ্চ পর্যায় সংখ্যা, এবং তাহলে এটা হচ্ছে পর্যায় হচ্ছে 3য় পর্যায়ে, এটা হচ্ছে 3য় পর্যায়ে, তাহলে এটা হচ্ছে 6ষ্ঠ নম্বর গ্রুপে অথবা 6a। এখন পর্যায় সারণীতে এরকম এ আর বি দুইটা উপগ্রুপ আছে। এই উপগ্রুপের ব্যাখ্যাটা আমি দিয়েছিলাম পর্যায় সারণী চ্যাপ্টারটা যখন আপলোড করেছি, সেখানে যে কিভাবে এ এবং বিকে আইডেন্টিফাই করা যায়। ডি অরবিটালের সাথে যুক্ত যে ইলেকট্রন বিন্যাসটা, সেখান থেকে আমাদেরকে বি বের করতে হবে, এবং এটা ছাড়া যে ইলেকট্রন বিন্যাস সেটা আমাদেরকে এ বের করতে হবে। সো হোপফুলি দিস ইজ সো ইজি। সো আমরা এইভাবে ব্যাখ্যা করব। সো প্রথম সৃজনশীলের ব্যাপারটা যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে, দ্বিতীয় সৃজনশীলটা আমাদের একটু দেখা দরকার। তোমাদের কাছে টেস্ট পেপারটা থেকে থাকলে দ্বিতীয় সৃজনশীলে যে ইলেকট্রন কনফিগারেশনটা আছে, তোমরা একটু খেয়াল করে দেখো যে ওইখানে দুইটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। এখন ইলেকট্রন গুণে দেখো যে একটাতে হচ্ছে কি 11টা, আরেকটাতে সম্ভবত হচ্ছে 9টা। 11টাই হওয়ার কথা, হ্যাঁ 1 2, হ্যাঁ। এখন এই যে ইলেকট্রন বিন্যাস বা এই যে বল মডেলটা, এটার সাহায্যে যে প্রকাশ করা হলো, এইখানে ফার্স্ট কোয়েশ্চেনটা করেছে যোজ্যতা ইলেকট্রন কি। যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোনো পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে যে ইলেকট্রন থাকে, যতগুলো ইলেকট্রন থাকে সেগুলো হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। কারণ প্রত্যেকটা ইলেকট্রনই শেয়ার করার বা রিসিভ করার বা ত্যাগ করার একটা প্রবণতা থাকতে পারে। সো যে কোনো পরমাণুই তার সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনকে আদান প্রদান বা শেয়ার করেই কিন্তু যৌগ গঠন করে। সুতরাং ওই ইলেকট্রনগুলো হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। পরের কোয়েশ্চেন, হীরক বিদ্যুৎ অপরিবাহী কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী কেন? দিস ইজ এ গুড কোয়েশ্চেন। হীরক এবং হচ্ছে গ্রাফাইট দুইটাই কার্বনের রূপভেদ। এই রূপভেদটাকে আমরা বলি হচ্ছে মেটামরফোসিস। হীরক এবং কার্বনের মধ্যে দুইটা সংকরায়ন আছে। এটা অবশ্য ম্যাট্রিকের সিলেবাসে পড়ানো হয়নি বা ম্যাট্রিকের সিলেবাসে এটা অধ্যয়নকৃত না, এটা এইচএসসির একটা পড়া, তোমরা এটা পড়বে গিয়ে। সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। এস অরবিটালের সাথে পি অরবিটালের যে সংকরায়ন হয়, এটাকে এসপি সংকরায়ন বলে। এরকম sp2 এবং হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন আছে। গ্রাফাইটের ক্ষেত্রে sp2 সংকরণ, আর হীরকের ক্ষেত্রে sp3 সংকরণটা অবস্থিত বা sp3 সংকরণ হয়। এটার মানে হচ্ছে যে গ্রাফাইটে একটা কার্বনের সাথে পাশাপাশি
3টা কার্বন যুক্ত থাকে, আরেকটা হাত ফ্রি থাকে কার্বনের। আর হীরকের ক্ষেত্রে 4টা কার্বন একটা কার্বনের সাথে অ্যাড থাকে, অর্থাৎ প্রতিটা কার্বনের যে যোজনী 4 সেখানে ওইটা আরেকটা কার্বনের সাথে রিলেটেড। সো ইন দ্যাট কেস গ্রাফাইটের ক্ষেত্রে একটা মুক্ত ইলেকট্রন থাকে প্রতিটা কার্বনের সাথে, কারণ প্রতিটা কার্বন পার্শ্ববর্তী 3টা কার্বনের সাথে যুক্ত। এই জন্য একটা মুক্ত ইলেকট্রন থাকা এটা হচ্ছে গ্রাফাইট, এবং এই কারণে এটা বিদ্যুৎ পরিবহন করে। কিন্তু হীরক কিন্তু এরকম বিদ্যুৎ পরিবহন করে না, বিকজ হীরকে কোনো মুক্ত ইলেকট্রন নাই। সো এটা আমরা এভাবে অ্যান্সার করব। পরের কোয়েশ্চেন হচ্ছে চিত্র 1 এবং 2 এর মধ্যে যে রাসায়নিক বন্ধন গঠন প্রক্রিয়া চিত্র সহ ব্যাখ্যা করো। ওকে, প্রথম যে সৃজনশীল, দ্বিতীয় সৃজনশীলের যে ফার্স্ট বল মডেলটা সেটা হচ্ছে সোডিয়ামের, এবং এরপরেরটা হচ্ছে ফ্লোরিনের। সো একদম সহজ ইস্যু যে সোডিয়ামের হচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে ফার্স্ট শেল, এটা হচ্ছে সেকেন্ড শেল, এটা হচ্ছে থার্ড শেল। এই থার্ড শেলের মধ্যে একটা ইলেকট্রন আছে, আর এটা হচ্ছে ফ্লোরিন, এটা হচ্ছে নিউক্লিয়াস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এই থার্ড শেলের মধ্যে হচ্ছে 7টা ইলেকট্রন। সো এই সোডিয়াম হচ্ছে ধাতু, এবং এটা হচ্ছে তোমরা জানো এটা হচ্ছে ক্ষার ধাতু, এবং এই ধাতুগুলো হচ্ছে গ্রুপ 1-এ অবস্থিত। এই 1-এ অবস্থিত ধাতুগুলো থেকে বাইরে যে একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রন সে দ্রুত সম্ভব দিয়ে দিবে, এবং এই ইলেকট্রনটা এই ফ্লোরিনের সাথে অ্যাড হবে। সুতরাং এই যে অরবিটালটা, লাস্ট যে অরবিটালটা সোডিয়াম, এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তখন সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস হবে, এবং ফ্লোরিন সেই ইলেকট্রন নিয়ে ফ্লোরিন মাইনাস বা ফ্লোরাইড হবে। সো সোডিয়াম আয়ন, সোডিয়াম প্লাস এবং হচ্ছে ফ্লোরাইড, এইটা আবার যুক্ত হয়ে সোডিয়াম ফ্লোরাইড হবে। এই সোডিয়াম ফ্লোরাইড একটা আয়নিক যৌগ, এবং এই আয়নিক যৌগটা অবশ্যই সকল আয়নিক যৌগই ইলেকট্রন আদান প্রদান করে গঠিত হয়। যে মৌলটা ইলেকট্রন ত্যাগ করে সে ক্যাটায়নে পরিণত হয়, এবং যে মৌলটা ইলেকট্রন রিসিভ করে সে অ্যানায়নে পরিণত হয়। এই অ্যানায়ন এবং ক্যাটায়নের মধ্যে, বিপরীতধর্মী আয়নের মধ্যে যে আকর্ষণ বন্ধনটা হয় এটার নাম হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, এবং এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের কারণেই আয়নিক বন্ধনগুলো স্ট্রং হয়। এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বেশি হয় সমযোজী বন্ধনের তুলনায়, সমযোজী যৌগের তুলনায়, এবং এই কারণেই এদের যে ক্যাটায়ন এবং অ্যানায়ন হয়, এই যে দুইটা বিপরীতধর্মী আয়ন হয়, এই কারণে এরা পানিতে দ্রবীভূত হয়। এই বিপরীতধর্মী আয়নের দ্রবীভূত হওয়ার কারণে এদের এই ধর্মটার নাম হচ্ছে পোলারিটি। এই ধর্মটার নাম পোলারিটি, বিকজ আয়নিক যৌগসমূহ পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, এবং পানি হচ্ছে পোলার দ্রাবক। সো পরের কোয়েশ্চেনটা হচ্ছে ওই যে সেটা যে পানিতে দ্রবণীয়তার কৌশল ব্যাখ্যা করো। দ্যাটস দ্য থিং। এখানে একটা শব্দ আছে যে লাইক ডিজলভস লাইক, একটা থিওরি আছে যে এই থিওরিতে আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয়। এই থিওরিটার কথা একটু মনে রাখবা, লাইক ডিজলভস লাইক, যে সোডিয়াম এবং সোডিয়াম ফ্লোরাইড পানিতে দ্রবীভূত কেন হবে সেটা বুঝতে গেলে পানির যে স্ট্রাকচার, এখানে কিন্তু একজোড়া মুক্ত ইলেকট্রন আছে, আর এখানে একজোড়া মুক্ত ইলেকট্রন আছে। আচ্ছা, এই যে এখানে বন্ধনটা তৈরি হচ্ছে, এই যে শেয়ারকৃত ইলেকট্রন যুগল, অক্সিজেন এবং হাইড্রোজেনের শেয়ারকৃত ইলেকট্রন যুগল, অক্সিজেনের কিন্তু ইলেকট্রন আসক্তি বেশি হাইড্রোজেনের তুলনায়। সো সে এই শেয়ারকৃত ইলেকট্রন যুগলটা ওর দিকে টেনে নেয়। সো দ্যাট ইজ ওয়াই এই অক্সিজেন ডেল্টা মাইনাস বা নেগেটিভ আয়নে পরিণত হয়, আর হাইড্রোজেন ডেল্টা প্লাস বা পজিটিভ আয়নে পরিণত হয়। এই যে ওর মধ্যে পোলারিটি সৃষ্টি হলো, এই পোলারিটির কারণে সোডিয়াম ফ্লোরাইড যেটা সেইটা এই প্লাসটা মাইনাসের দিকে আর এই মাইনাসটা প্লাসের দিকে যখন আকর্ষিত হয়, তখন এদের মধ্যে এই দ্রবণীয়তাটা তৈরি হয় এবং এরা পানিতে দ্রবীভূত হয়। সো আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হবে বিকজ অফ পোলারিটি।
সো হোপফুলি এটা তোমাদের কাছে ক্লিয়ার। তৃতীয় যে সৃজনশীলটা, সেটা একটা মজার সৃজনশীল, এটা আমি মুছে দিলাম। তৃতীয় সৃজনশীলটা তোমরা জানো যে রাজশাহী চট্টগ্রাম বোর্ড 2016 যদি সৃজনশীলটা তোমরা খেয়াল করো, দেখবা যে সেখানে ষষ্ঠ অধ্যায় থেকে একটা প্রশ্ন আসছে। প্রশ্নটা হচ্ছে, একটি যৌগের শতকরা সংযুতি হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন হচ্ছে 36.8, নাইট্রোজেন হচ্ছে 36.8%। ওকে, নাইট্রোজেন 36.8% এবং অক্সিজেন হচ্ছে সম্ভবত 63.2%। আচ্ছা, এই দুইটা পার্সেন্টেজ দেওয়া আছে সৃজনশীল 3-এ এবং বলা হয়েছে যে এদের আণবিক ভর 76। দ্যাটস গুড থিং, আণবিক ভরটা দেওয়া হয়েছে। সো এই ডেটা আমাকে দেওয়া হয়েছে। ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে, মোলার আয়তন কাকে বলে? মোলার আয়তন হচ্ছে 1 মোল পরিমাণ কোনো বস্তু যে আয়তন দখল করে তাকে মোলার আয়তন বলে। যে কোনো বস্তু যে 1 মোলের যে মোলার আয়তন। পরের কোয়েশ্চেন হচ্ছে, অবস্থান্তর মৌল বলতে কি বুঝো? দ্যাটস অ্যানাদার গুড থিং। অবস্থান্তর মৌল সেটা হচ্ছে যে ট্রানজিশনাল এলিমেন্টস। এখানে তোমরা অবশ্যই মনে রাখবা, আমি আবারও বলে দিচ্ছি অবস্থান্তর মৌলের সংজ্ঞা। যে সকল মৌল অন্তত এমন একটি আয়ন গঠন করে যার ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ যে ডি অরবিটাল, এই ডি অরবিটালটা অর্ধপূর্ণ থাকবে। অর্ধপূর্ণ অর্থাৎ D1 to 9 হবে, D10 কখনো হবে না। যদি অর্ধপূর্ণ থাকে আয়নের ক্ষেত্রে, সেটা হচ্ছে অবস্থান্তর মৌল। সো সংজ্ঞাটা, এই অবস্থান্তর মৌলের ব্যাপারে আমি অনেক এক্সপ্লেনেটরি একটা লেকচার দিয়েছিলাম যখন আমি পর্যায় সারণী চ্যাপ্টারটা পড়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে কোন কোন মৌল কেন অবস্থান্তর মৌল এবং কেন অবস্থান্তর মৌল নয়, এই জিনিসটা। সো তোমরা একটু মনে রাখবা, অবস্থান্তর মৌলের সংজ্ঞার ক্ষেত্রে যে সকল মৌল অন্তত এমন একটি আয়ন গঠন করে যার ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ডি অরবিটালটি অর্ধপূর্ণ থাকে, তারা হচ্ছে অবস্থান্তর মৌল। এবং অবস্থান্তর মৌলগুলা রঙিন যৌগ গঠন করে, প্রভাবক হিসাবে কাজ করে। এই কয়েকটা জিনিস তোমাদেরকে লিখতে হবে, বিকজ এটা 2 নম্বরের কোয়েশ্চেন। এরপর যে জিনিসটা দরকার সেটা হচ্ছে উদ্দীপকের বিক্রিয়াদ্বয়ে বিক্রিয়ার তাপের পরিবর্তন ব্যাখ্যা করো। আচ্ছা, এখানে নাইট্রোজেন আর অক্সিজেন মিলে কি বিক্রিয়া হতে পারে? নাইট্রোজেন হচ্ছে N2, অক্সিজেন হচ্ছে O2, বিক্রিয়া হয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হবে, হুইচ ইজ NO, নাইট্রিক অক্সাইড। এবং এইখানে এই বিক্রিয়াটাতে তোমাদের একটু মনে রাখা দরকার, এটা একটা তাপহারী বিক্রিয়া এবং এখানে 180.6 কিলোজুল তাপ শোষিত হয়। সো এই বিক্রিয়াটাকে আমরা কিভাবে অ্যান্সার করব, বা আমি এই কোয়েশ্চেনটার অ্যান্সার কিভাবে দিব, সেটা হচ্ছে প্লাস O2 2NO মাইনাস 180.6 কিলোজুল, বা এইভাবে লেখা যায় N2 প্লাস O2 প্লাস 180.6 কিলোজুল 2NO। আবার এইভাবে লেখা যায় N2 প্লাস O2 2NO del H minus 180.6 কিলোজুল। সো দ্যাট ইজ দ্য থিং। একই বিক্রিয়া, মানে একই জিনিস যে 180.6 কিলোজুল তাপ শোষিত হচ্ছে, অথবা এই পরিমাণ তাপ del H equals to not minus, sorry, that will be plus, because তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এটা প্লাস হয় আর তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে del H টা মাইনাস হয়। সো এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক রিঅ্যাকশনের মধ্যে তোমরা মনে রাখবা যে এক্সোথার্মিক রিঅ্যাকশনে del H মাইনাস হবে, এন্ডোথার্মিক রিঅ্যাকশনে del H প্লাস হবে। পরের যে কোয়েশ্চেন সেটা হচ্ছে, উদ্দীপকে উল্লিখিত নাইট্রোজেন অক্সাইড শতকরা সংযুতি ও তাদের আণবিক ভর হতে দেখাও যে আণবিক সংকেত স্থূল সংকেত অভিন্ন।
ওকে, অভিন্ন মানে একই। এখন এই অভিন্ন শব্দটার সাথে তোমাদের একটু পরিচিত হতে হবে, কারণ বিভিন্ন স্কুলের যে অবজেক্টিভ সেখানে তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রিতে কিছু কিছু প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে নিচের কোন দুইটি রাশির মাত্রা ও একক অভিন্ন নয়, এই ধরনের কিছু কনফিউজিং ওয়ার্ডস তোমাদের দেওয়া থাকে। অভিন্ন মানে হচ্ছে একই, নয় মানে তো নয়, তার মানে হচ্ছে অমিল আছে, মানে দুইটা আলাদা। এখন এখানে এই শব্দগুলো যে কনফিউজিং ওয়ার্ডস, এটা তোমাদের মাথায় রাখতে হবে যে এই ধরনের শব্দ পরীক্ষায় আসতে পারে। সো নাইট্রোজেন অক্সিজেনের শতকরা সংযোগ থেকে আমরা কীভাবে করব, এটা কিন্তু এর আগে আমি যে বোর্ডটা সলভ করেছিলাম সেখানে কিন্তু একই রকম ছিল, যেখানে গ্লুকোজ আমি দেখিয়েছিলাম। এখানে দেখো নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14 দিয়ে ভাগ করব, অক্সিজেনের হচ্ছে 63.2 16 দিয়ে ভাগ করব, তাহলে 36.8 ডিভাইডেড বাই 14 ইকুয়ালস টু 2.63, আর অক্সিজেন হচ্ছে 3.2 ডিভাইডেড বাই 16 3.95। আচ্ছা, যখন এরকম আমরা পারমাণবিক ভর দিয়ে ভাগ করব, তখন এর মধ্যে ক্ষুদ্রতম যে সংখ্যাটা, এই দুইটার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এইটা দিয়ে আমাকে আবার উভয়টাকেই ভাগ করতে হবে। আচ্ছা, যখন আমি ভাগ করব অ্যাটলিস্ট একটা তো এক পাওয়া যাবে, আরেকটার কি অবস্থা, ডিভাইডেড বাই 2.63, সেটা হচ্ছে 1.5। আচ্ছা, এই যে এটা 1.5, এই ধরনের ভগ্নাংশ এই ক্ষেত্রে রাখা যাবে না। এই ধরনের ভগ্নাংশ এই ক্ষেত্রে এই জন্য রাখা যাবে না, তুমি কিন্তু লিখতে পারবে না যে এটাকে ভগ্নাংশ আকারে যে n1 ও 1.5। সো আমাকে কি করতে হবে, এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে সবগুলা দশমিক থেকে ভেঙে একটা পূর্ণ সংখ্যায় আসে। সো এটা হবে 2 দিয়ে যদি আমি গুণ করি, তাহলে এটা হবে 2, এটা হবে 3। সুতরাং আমি যখন পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম, সো আই ক্যান রাইট যে এটার স্থূল সংকেত N2O3। N2O3, এখন এটা হচ্ছে আমার স্থূল সংকেত। প্রমাণ করতে বলেছে যে এটার যে আণবিক সংকেত সেটা একই রকম। সো আণবিক সংকেতের ক্ষেত্রে আমি যেহেতু জানি যে আণবিক ভর হচ্ছে 76, সো আমি এভাবে লিখব যে N2O3, N হচ্ছে 76, নাইট্রোজেন কত 14 ইন্টু 2, অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 3, তাহলে N হচ্ছে 76, দ্যাট ইজ 28 প্লাস 48, N 76। সো 76 N সমান 76, সো N ইকুয়ালস টু 1। সো N ইকুয়ালস টু যদি 1 হয়ে থাকে, তাহলে এটার আণবিক সংকেত হচ্ছে N2O3। সো স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই রকম। সো এই হচ্ছে মোটামুটি এই প্রথম 3টার ব্যাখ্যা। সো আমি আশা করব তোমরা এই 3টা সৃজনশীলের ব্যাখ্যা বুঝতে পেরেছো।